আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে তোমাদের বিজ্ঞান ক্লাসে সুস্বাগতম। আমরা আজকে তোমাদের বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট সেই সংক্রান্ত অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট চলে এসেছে স্কুলে এবং সেগুলো তোমাদেরকে জমা দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। তোমরা গত সপ্তাহে 3টে অ্যাসাইনমেন্ট পেয়েছিলে, বাংলা, ইংরেজি এবং আরেকটা সম্ভবত সমাজ ছিল। এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের শুরুতেই তোমরা পেয়ে যাবে বিজ্ঞান। আমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হবে বিজ্ঞানের উপর, সেটা তোমরা ইনশাল্লাহ ক্লাসে ইতিমধ্যে পেয়ে যাবে। যখন তোমরা জমা দিবে তখন তার সাথে তোমাদেরকে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে। তো ইতিমধ্যেই যেহেতু দ্বিতীয় অ্যাসাইনমেন্ট বিজ্ঞানের কিসের উপরে তা আমি জানি, তাই আমি আজকে সেটার উপরে ক্লাস নেব এবং সেটা কিভাবে গুছিয়ে লিখতে হবে তার উপরে সংক্ষিপ্তভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। বিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে তার মধ্যে থেকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রথম অধ্যায়ের উপর। প্রথম অধ্যায়ের নাম তোমরা কি বলো তো? হ্যাঁ, নিম্ন শ্রেণীর জীব, ভাইরাস ও ব্যাকটেরিয়া। এটা এখানে অ্যান্টামিবা, এটা হচ্ছে তোমাদের শিরোনাম এবং অধ্যায়ের নাম। এই অধ্যায়ের উপর থেকে তোমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। সেখানে হচ্ছে পৃথিবীতে অসংখ্য, প্রশ্নটা কি আমি সেটা এখন বলবো না, কারণ এটা তোমরা অলরেডি পেয়ে যাবা। যখন আগামীকালকে তোমরা এই ক্লাসটা দেখছো সেই সময় প্রশ্নটাও তোমাদের হাতে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাও আমি তোমাদের বলছি, তোমরা এটা মিলিয়ে নিবে। পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অ্যান্টামিবা আছে। এদের সবার গঠন ও বৈশিষ্ট্য একরকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া মানুষের উপকার ও অপকার করে থাকে। তাহলে এখানে ক নাম্বার প্রশ্নে আছে অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে খ মার্কসের, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে আদিজীব কেন বলা হয়? আরেকটা আছে প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো। আরেকটা আছে উদ্ভিদের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। সংক্ষিপ্ত উত্তর আছে 1, ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? 2, ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? এগুলার উপরে তোমাদেরকে ডিটেলস লিখতে হবে। ইতিমধ্যে যখন মাঝখানে করোনা শুরু হওয়ার আগে স্কুলে তোমরা ক্লাস করেছিলে, তখন তোমাদেরকে কিন্তু ক্লাসে প্রথম অধ্যায় সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া হয়েছিল। তোমরা এই ক্লাসটা কিন্তু অলরেডি করে ফেলেছো। তাও আমি আজকে এই অধ্যায়টা নিয়েই আলোচনা করতে চাই, কারণ যেহেতু এই অধ্যায়ের উপর প্রশ্ন আছে, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে। সে কারণে এই অধ্যায়ের উপরে আমি তোমাদেরকে আজকের ক্লাসে সামান্য পরিমাণে ধারণা দিতে থাকবো, যাতে তোমরা সেটা থেকে উপকৃত হও। তাহলে আসো শুরু করা যাক অ্যাসাইনমেন্ট বেসিসে তোমাদের আজকের অধিবেশন। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কর্মার্কসের ছিল যে অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়। তাহলে এটি কোন অণুজীব বলতে তোমাদের কি মনে আছে? হ্যাঁ, এই তো আমি জানি তোমরা পারো। সেটা হচ্ছে অ্যান্টামিবা নামক এক ধরনের অণুজীব আছে এককোষী, তাদের কারণে হচ্ছে অ্যামিবিক আমাশয় হয়। আচ্ছা, 2 মার্কসের প্রশ্ন আছে হচ্ছে ব্যাকটেরিয়াকে আদিজীব বলা হয় কেন? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবা পৃষ্ঠা 5-এ। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা ব্যাকটেরিয়াকে কেন আদিজীব বলা হয় এই সম্পর্কে জানতে হলে তোমাদেরকে চলে যেতে হবে অধ্যায়ে। দেখো, এটা হচ্ছে পৃষ্ঠা 3-এর মধ্যে তোমাকে ওখানে ব্যাকটেরিয়া সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে। ব্যাকটেরিয়া কিছু কথা আমরা আগের ক্লাসে যেহেতু পড়েছি 6-এ, যেহেতু আমরা এখন ক্লাস 7-এর স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমরা জানি যে ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফান লিউয়েনহুক সর্বপ্রথম কি করেন? ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকার, প্যাঁচানো ইত্যাদি নানা আকারের হতে পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে এদেরকে, তাহলে এখান থেকে তোমরা উত্তরটা পেয়ে যাবে। আর তোমাদের এখানে গ মার্কসের প্রশ্ন আছে উদ্ভিদের প্রথম অণুজীবটি উদ্ভিদে কোন রোগ সৃষ্টি করতে পারে। গ তোমরা উদ্দীপকটা ভালো করে পড়ে সেখান থেকে আনসার করবে। ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? আমাদের একটা ছোট প্রশ্ন আছে, ছত্রাককে কেন মৃতজীবী বলা হয়? এই প্রশ্নের উত্তরটা তোমরা পৃষ্ঠা 4-এর মধ্যে খুঁজে পাবে। আর তোমাদের আরেকটা ছোট প্রশ্ন আছে, ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? এটা কিন্তু প্রায় তোমাদের স্কুলে যখন পরীক্ষা হয় সেই পরীক্ষার মধ্যে এই প্রশ্নটাকে পাওয়া যায়। এটা তোমরা পৃষ্ঠা 2-এর শেষ থেকে 3-এর শুরুতে তোমরা ইনশাল্লাহ খুঁজে পাবে। তাহলে আমি এখন একটু হালকা হালকা করে টাচ দিয়ে যাই যে তোমাদের এই অধ্যায়টা আসলে কিসের উপর আছে একটু মনে করি আমরা, যেহেতু আমরা অনেক আগে এই অধ্যায়টা সম্পর্কে পড়েছিলাম। এখন আমরা আবার একটু এই সম্পর্কে ধারণা নিব। নিম্ন শ্রেণীর জীব হচ্ছে, আমরা জানি যে একদম যারা হচ্ছে শৈবাল, ব্যাকটেরিয়া, ভাইরাস, এককোষী জীব, এদেরকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে হচ্ছে আমরা জানি ভাইরাস, ব্যাকটেরিয়া, এদেরকে কিন্তু খালি চোখে দেখা যায় না। এদেরকে দেখতে কি প্রয়োজন হয় বলতো? এদেরকে দেখতে অণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন হয়।
এরা হচ্ছে অণুজীব। কিছু কিছু শৈবাল ছত্রাক খালি চোখে দেখা গেলেও অধিকাংশ শৈবাল ছত্রাক কিন্তু অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আমরা অণুজীব জগৎ সম্পর্কে দেখতে পাচ্ছি। অণুজীব জগৎ হচ্ছে আমাদের চারপাশে অনেক জীব আছে, এদেরকে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে বর্তমানে তিন ভাগে ভাগ করা হয়েছে, অ্যাকারিওটা, প্রোকারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। অ্যাকারিওটার মধ্যে কি আছে দেখো, অ্যাকারিওটার মধ্যে আলোচনা করা হয়েছে সকল অকোষীয় জীব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এইসব অণুজীব এতই ছোট যে এদেরকে সাধারণত অণুবীক্ষণ যন্ত্র ছাড়া মানে অণুবীক্ষণ যন্ত্র নিজেও দেখা যায় না। এদেরকে দেখতে কি দরকার হয় তাহলে? অণুবীক্ষণ যন্ত্রের উপর কিছু আছে নাকি? হ্যাঁ আছে তো, সেটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে এটা তাদের লেন্সের মধ্যে ধরে ফেলে, যেটা আসলে অণুবীক্ষণ যন্ত্রে অনেক সময় মিস হয়ে যায়। রাজ্য 2-তে আছে হচ্ছে আদিকোষী। আদিকোষী কোনগুলা? এদের কোষের কেন্দ্রিকা সুগঠিত নাই, তাই এরা হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত। এদের কোষ সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদেরকে আদি কোষ বলা হয়, যেমন কি ব্যাকটেরিয়া। রাজ্য 3-এ কি আছে? ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত কোষ বলে। শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া হচ্ছে এই ধরনের অণুজীব। আচ্ছা, এখন আমরা এখানে দেখবো ভাইরাস ও ব্যাকটেরিয়া। ভাইরাসের এখানে একটা সুন্দর করে ছবি দেওয়া আছে। এই ছবিটা তোমরা বাসায় প্র্যাকটিস করেছো তো? কারণ এই ভাইরাসের এই ছবিটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা থেকে তোমরা ধারণা পাবা যে একটা ভাইরাস আসলে দেখতে কেমন। মানুষ দেখতে কেমন আমরা যেমন জানি, ভাইরাস দেখতে কেমন তার একটা এখানে একটা তোমাকে আবার জানতে হবে সব ধরনের ভাইরাস কিন্তু দেখতে এরকম না। এটা হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকা, এখানে নাম উল্লেখ করে দেওয়া আছে। এই ক্যাটাগরির ভাইরাসগুলো দেখতে এরকম হয়, অনেকটা কিন্তু কিসের মতো বলো তো? রকেটের মতো, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে আমরা জানি ভাইরাস, রিকেটস, ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি হচ্ছে আমাদের চারপাশে পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এর অধিকাংশই আমাদেরকে উপকার করে। তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। এবার আমরা কিছু অণুজীব সম্পর্কে জানবো। ফার্স্টে আসি ভাইরাস। ভাইরাস হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না, এরা হচ্ছে সরলতম জীব। এদের দেহে কোষপ্রাচীর, প্লাজমা লেভা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছুই নেই, তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। তা এরা শুধুমাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ দিয়ে গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে, তাই অন্য জীব দেহে যেই মাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। জীবিত জীবদেহ ছাড়া জীবদেহের বাইরে এরা কোনো লক্ষণ দেখা যায় না, তাই ভাইরাস হচ্ছে প্রকৃত পরজীবী। এবং ভাইরাসদের মধ্যে ওই যে তোমাদের একটা প্রশ্ন আছে অকোষীয় জীব কেন বলা হয়, সেটার উত্তর কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছ? এই জন্যই আমি তখন আলোচনা করিনি। এই জীবিত জীবদেহ ছাড়া জীবদেহের বাইরে এদের কিন্তু জীবনের কোনো লক্ষণ থাকে না। তার মানে তুমি যতক্ষণ বেঁচে আছো তোমার ভাইরাসও, শরীরে ভাইরাসও ততক্ষণ বেঁচে আছে। তুমি যদি মারা যাও তাহলে কিন্তু তোমার সাথে সাথে ভাইরাসগুলো কি হবে? মরে যাবে, মাটির সাথে মিশে যাবে। এই জন্য ভাইরাস হচ্ছে আসলে প্রকৃত পরজীবী, মানে অন্যের শরীরে বাস করে, যার নিজের কোনো শরীর নেই, অন্যের দেহকে পোষক হিসেবে কাজে লাগায়। ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিয়াফাজ ভাইরাস হচ্ছে একটা অতি পরিচিত ভাইরাস। এর গঠন সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। এরা হচ্ছে ভাইরাস দেখতে সাধারণত গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায় পাউরুটিনে হতে পারে। ভাইরাস মানব দেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। ধানের টুকরো, তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি হচ্ছে বায়ুবাহিত রোগ। আচ্ছা, এরপরে দেখো আমরা ভাইরাসের মতোই আরেক ধরনের অণুজীব আছে যার নাম হচ্ছে ব্যাকটেরিয়া, সেটা নিয়ে আলোচনা করব। ব্যাকটেরিয়া কি এবার একটু সম্পর্কে জানি। ব্যাকটেরিয়া কি আমরা জানি, এবং এটা সর্বপ্রথম কি আবিষ্কার করে জানো? এটা হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। ইনি হচ্ছে সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। এরা গোলাকার, দণ্ডাকার, কমা আকার, প্যাঁচানো নানা আকার হতে পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে এদেরকে নিম্নে শ্রেণীভুক্ত করা হলো। দেখো কোন তিনটে ছবি আছে, চারটা ছবি আছে। কক্কাস, ব্যাসিলাস, কমা আর হচ্ছে স্পাইরেলা। কক্কাসটা দেখতে কেমন দেখো তো? গোলাকার। এবং এদের কাজ কি? এরা হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। এরা হচ্ছে জমাটভাবে দলবদ্ধভাবে বসবাস করে। এবং আমরা জানি যে আমাদের যে বর্তমান সময়ের করোনা, এটার লক্ষণগুলো কিন্তু অনেকটা নিউমোনিয়ার মতো, তাই না? যে শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয় এবং মানুষ মারা যায়। কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু আবার সার্ভাইভ করছি। এখন আমাদের যেহেতু সেকেন্ড ওয়েভ চলতেছে, আমরা কিন্তু সার্ভাইভ করছি, ইনশাল্লাহ আরো করবো। নাম্বার 2 হচ্ছে ব্যাসিলাস। ব্যাসিলাস হচ্ছে দেখতে লম্বা, অনেকটা লম্বা দণ্ডের ন্যায়, ধনুষ্টঙ্কার, রক্তামশয় ইত্যাদি রোগ হচ্ছে এরা সৃষ্টি করে। আর তারপরে এটা হচ্ছে কমা। কমা হচ্ছে বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে মানুষের কলেরা রোগ সৃষ্টি করে। আর স্পাইরেলাম হচ্ছে এটা একটা প্যাঁচানো আকৃতির হয়। ব্যাকটেরিয়ার উপকারিতাও আছে জানো। সব ব্যাকটেরিয়া যে ক্ষতি করে তা না, কিছু কিছু ব্যাকটেরিয়া মানুষের উপকারও করে। যেমন মৃত জীবদেহ এবং আবর্জনা পচাতে সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়াই হচ্ছে প্রকৃতি থেকে নাইট্রোজেন সংবন্ধন করে, তারপর পাট থেকে আঁশ ছাড়াতে সাহায্য করে, তারপর দই তৈরিতে সাহায্য করে, তারপরে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়, তারপরে ব্যাকটেরিয়া হচ্ছে জিন প্রকৌশলের মূল ভিত্তি ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার হয়।
নাম্বার 4 দেখো ছত্রাক, শৈবাল, অ্যামিবা। ছত্রাক কি দেখো, ছত্রাক হচ্ছে সমঙ্গদেহী ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ। আচ্ছা, অর্থাৎ সবুজ কালারের হয় না। আর ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব দেখো, ছত্রাক হচ্ছে পাউরুটি তৈরি ইস্ট নামক পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। তারপরে ইস্ট হচ্ছে ভিটামিন সমৃদ্ধ বলে এটাকে ট্যাবলেট হিসেবেও খাওয়া হয়। তারপরে দেখো অ্যাগারিকাস নামে এক ধরনের মাশরুম হচ্ছে শৌখিন খাদ্য হিসেবে বিবেচিত। এগুলো কিন্তু সবই ছত্রাকের অন্তর্ভুক্ত। তারপরে আবর্জনা মাটিতে পচাতেও কিন্তু ছত্রাকের ভূমিকা আছে। তারপরে দেখো মানুষের আবার রোগ সৃষ্টি করে ছত্রাক। মানুষের যে দাঁত, ছুলি, শ্বাসনালীর প্রদাহ হয়, এগুলো কিন্তু ছত্রাকের কারণে হয়। এবং ছত্রাক হচ্ছে আলুর বিলম্বিত ধসা রোগ, তারপরে পাটের কালপট্টি রোগ, আখের লাল পচা রোগ, এগুলা সৃষ্টি করে। এবং এগুলা কিন্তু সহজেই কি করে আমাদের কাঠ, বেদ, আসবাবপত্র এগুলা কিন্তু পচায় নষ্ট করে ফেলে। ছত্রাক থেকে বাঁচতে হলে কি করব, সেটা হচ্ছে যে ছত্রাক আক্রান্ত ব্যক্তির কোনো জিনিস ব্যবহার করব না। আর ছত্রাক দ্বারা আক্রান্ত আক্রমণ ঘটেছে এমন কোনো ব্যক্তির কাছ থেকে দূরে থাকবো। তারপরে হচ্ছে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে এমন কোনো উদ্ভিদ যদি আশপাশে থাকে সেগুলো তুলে আগুনে পুড়িয়ে ফেলবো। এগুলো কিন্তু পাশে ফেলে দেওয়া যাবে না, কারণ ওগুলো যেখানে পড়ে থাকবে সেখান থেকে আবার সংক্রমণ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শৈবাল কি, শৈবাল হচ্ছে এটা কিন্তু সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও স্বভোজী উদ্ভিদটাই হচ্ছে শৈবাল। এরা মাটি, পানি এবং অন্যান্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়াও এরা কিন্তু লাল বাদামি রঙের দেখা যায় এবং স্পাইরোগারা নামক শৈবাল হচ্ছে বেশিরভাগ সময় জলাশয় পাওয়া যায়। শৈবালের উপকারিতা কি, আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল অ্যালজিন হিসেবে ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন এবং পটাশিয়ামের একটা ভালো উৎস। মৎস্যচাষী শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শৈবালের উপকারিতা কি, অপকারিতা কি, মানুষ এবং উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল হচ্ছে চা পাতা রেড ব্লাস্ট রোগ সৃষ্টি করে এবং জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে মাছ হচ্ছে কি হয়, অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। তারপরে দেখো এখানে একটা অ্যামিবার ছবি দেওয়া আছে। অ্যামিবারটা খুবই ইম্পর্টেন্ট। এটা ছবিটাও তোমরা কিন্তু ভাইরাসের পাশাপাশি বাসায় প্র্যাকটিস করবে। অ্যামিবার এখানে আমরা জানি অ্যামিবা হচ্ছে একটা এককোষী জীব এবং এটা দেখতে হচ্ছে অনেকটা জেলের মতো থকথকে। এটা কিন্তু কোনো নিরাকার। এটা আঙ্গুলের মতো, 5 আঙ্গুলের মতো অনেকটা, বা যে কোনো সময় এরা অভিক্ষেপ সৃষ্টি করে যে কোনো আকার ধারণ করতে পারে। এবং এখানে যে একটা ছবি আকার দেওয়া আছে, এটা সবসময় এরকমই থাকে দেখতে তা না, যে কোনো আকারে এটা আকার ধারণ করতে পারে। এরা হচ্ছে আঙ্গুলের মতো তৈরি করে বলে এই অভিক্ষেপগুলোকে ক্ষণপথ বলে। এদের সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ চলাচল করে। তারপরে সারা দেহে পাতলা স্বচ্ছ পদার্থ থাকে, এদেরকে প্লাজমা লেমা বলে। আর কিছু পড়বো না, কারণ আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে পুকুরের তলার মধ্যে যে যত পচা জৈব আছে, পানিতে স্যাঁতস্যাঁতে মাটিতে এদের জন্ম। তো ওইসব জায়গায় আমরা যখন পা ফেলবো খুব সাবধান। এরপরে দেখো অ্যান্টামিবা। আমরা একটু একটা প্রশ্ন ছিল যে আমাদের অ্যামিবিক আমাশয়ের হয় কোন অণুজীবের কারণে, সেটার অ্যান্সার ছিল কিন্তু অ্যান্টামিবা। সো অ্যান্টামিবা তোমরা এখানে 5 পৃষ্ঠা থেকে পড়বা, যেটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের একটা এককোষী জীব। এর দিকে খালি চোখে দেখা যায় না, এদের কোনো নির্দিষ্ট আকার নাই। এরাও অ্যামিবার মতো যখন যেমন খুশি সেই আকার ধারণ করতে পারে এবং এরা হচ্ছে প্রতিকূল পরিবেশে নিজের একটা শক্ত আবরণ, একটা শিল্ড, একটা প্রোটেক্টর তৈরি করে ঢেকে ফেলে, যে অবস্থাটাকে বলা হয় সিস্ট। এখানে দেখো অ্যান্টামিবার ছবি আছে এবং এখানে বহুবিভাজন প্রক্রিয়া নিয়ে এখানে আলোচনা করা আছে। এরা পরজীবী হিসেবে কোথায় বাস করে জানো? এরা হচ্ছে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, শুকর, কুকুর, ইঁদুরের বৃহদন্ত্রে বাস করে। অ্যান্টামিবা হচ্ছে আমাশয় রোগের জন্য দায়ী এবং বাংলাদেশের অনেক মানুষ কিন্তু এই আমাশয় রোগের সাথে সার্ভাইভ করছে। অ্যান্টামিবার কোষ বিভাজন এবং অণুজীব স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে এবং স্পোরুলেশন পদ্ধতিতে একটা কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে এবং অনুকূল পরিবেশে একটা নতুন অ্যামিবা হিসেবে বড় করা হয়। পার্ট 8 থেকে 9 আছে স্বাস্থ্য ঝুঁকিতে অণুজীবের ভূমিকা। এটা তোমরা বাসায় পড়ে নিবে, কি কি ভূমিকা আছে স্বাস্থ্য ঝুঁকিতে এবং কিভাবে এটা থেকে আমরা আবার সার্ভাইভ করতে পারি, তার মানে হচ্ছে এটার প্রতিরোধ এবং প্রতিকার, সেটাও তোমরা পড়ে নেবে। তাহলে সংক্ষেপে আমি প্রথম অধ্যায় সম্পর্কে তোমাদেরকে আলোচনা দিলাম, তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট বিজ্ঞানের উপর। আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অবশ্যই তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন কোন অ্যাসাইনমেন্টে খাতার মধ্যে কাটাছেঁড়া করবে না এবং তোমাদেরকে ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে পুরো অ্যাসাইনমেন্টটা কিভাবে সুন্দর করে লিখতে হয়। কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে এবং স্কুলে যখন অ্যাসাইনমেন্ট জমা দানের সময় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাতে পারো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।